আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য প্রস্তুত সেনারা। রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরল? যুদ্ধ নাকি সমঝোতা, কোন পথে যুক্তরাষ্ট্র ইরান? ইউক্রেন যুদ্ধের ৪ বছর, বিপর্যস্ত অর্থনীতিতে রাশিয়ায় বাড়ছে অসন্তোষ। এআই থেকে স্টারলিংক, ড্রোন যেভাবে বদলে দিচ্ছে ইউক্রেন যুদ্ধ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কম। তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, যুদ্ধের জন্য প্রস্তুত সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল তেহরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং এর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক প্রস্তুতির গুঞ্জন। আপনারা যারা বিশ্ব রাজনীতির গতি প্রকৃতির নিয়মিত পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্পর্ক কখনোই খুব একটা মসৃণ ছিল না, বরং দশকের পর দশক ধরে এই দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়বিক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ট্রাম্পের পক্ষ থেকে যে ধরনের কঠোর বার্তা দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই হুঁশিয়ারি কি কেবলই রাজনৈতিক বাগাড়ম্বর নাকি সত্যিই কোনো বড় ধরনের সংঘাতের পূর্বাভাস? বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের পেছনে বেশ কয়েকটি ভূ-রাজনৈতিক কারণ রয়েছে। একদিকে যেমন মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা, অন্যদিকে মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার একটি প্রচ্ছন্ন বার্তাও এর মধ্যে লুকিয়ে আছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, মার্কিন সেনারা কি সত্যি আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত? আধুনিক রণকৌশলে সরাসরি সেনা পাঠানোর চেয়ে আকাশপথে নিয়ন্ত্রণ বা প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের দিকেই বেশি ঝুঁকছে পরাশক্তিগুলো। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। তাদের নিজস্ব সামরিক সক্ষমতা, বিশেষ করে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বরাবরই মার্কিন পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা এবং সামরিক মহলার মাধ্যমে তেহরানকে চাপে রাখার এই কৌশল নতুন কিছু নয়। আমাদের এবারের আলোচনার বিষয়বস্তু একটি অত্যন্ত সংবেদনশীল এবং মানবিক দিক নিয়ে। দীর্ঘস্থায়ী সংঘাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোন দেশের বেশি প্রাণহানি ঘটেছে? যে কোনো সংঘাতের সবচেয়ে মর্মান্তিক দিক হল সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর সদস্যদের অমূল্য জীবনের অবসান। যখন কোনো বড় ধরনের ভূ-রাজনৈতিক সংঘাত শুরু হয়, তখন তথ্য প্রবাহ এক ধরনের অস্ত্রে পরিণত হয়, যাকে আমরা ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ বলে থাকি। এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বা স্বাধীন পর্যবেক্ষকদের পক্ষে হতাহতের সঠিক পরিসংখ্যান বের করা অত্যন্ত কঠিন একটি কাজ। উভয় দেশই তাদের নিজস্ব মনোবল চাঙ্গা রাখতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানো এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর কৌশল অবলম্বন করে থাকে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্বাধীন মানবাধিকার সংগঠনগুলো গত কয়েক বছর ধরে নিবিড়ভাবে এই পরিস্থিতির ওপর নজর রাখছে। তাদের মতে, ইউক্রেন ভূখণ্ডে সংঘাত পরিচালিত হওয়ার কারণে দেশটির বেসামরিক অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, যার ফলে সেখানে সাধারণ নাগরিকদের প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সামরিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায়, একটি দীর্ঘ ফ্রন্টলাইনে তীব্র লড়াইয়ের কারণে উভয় পক্ষেরই বিপুল সংখ্যক সামরিক সদস্য হতাহত হয়েছেন। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, আক্রমণকারী এবং প্রতিরোধকারী উভয় পক্ষের রণকৌশল, অস্ত্রের ব্যবহার এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে হতাহতের সংখ্যা নির্ধারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায় হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক, যা সবসময়ই যুদ্ধ এবং সমঝোতার এক দোলাচলে অবস্থান করে। একদিকে যেমন কড়া হুঁশিয়ারি এবং সামরিক উপস্থিতির মাধ্যমে একে অপরকে চাপে রাখার চেষ্টা চলে, অন্যদিকে নেপথ্যে থাকে কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে এক ধরনের স্থিতিশীলতা বজায় রাখার নীরব প্রয়াস।
বিশ্লেষকরা মনে করেন সরাসরি সংঘাতে জড়ানোর চেয়ে বরং ডিপ্লোম্যাটিক লিভারেজ বা কূটনৈতিক সুবিধা আদায়ের দিকেই উভয় দেশের বেশি মনোযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান ইস্যুটি সবসময়ই একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। যে কোনো মার্কিন প্রশাসনের জন্য দেশের ভেতরে নিজেদের শক্তিশালী অবস্থান প্রমাণ করার জন্য পররাষ্ট্র নীতিতে কঠোরতা দেখানো জরুরি হয়ে পড়ে। কিন্তু একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন করে কোনো বৈশ্বিক অর্থনৈতিক সংকটে না জড়ানোর চাপও তাদের ওপর থাকে। অন্যদিকে ইরানের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি চরম চাপের মুখে রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্নতা সব মিলিয়ে তেহরানের ওপরও একটি প্রচ্ছন্ন চাপ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার। এই প্রেক্ষাপটে ওমান বা কাতারের মতো মধ্যপ্রাচ্যের তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় ব্যাক চ্যানেল বা পর্দার আড়ালের কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2026 সালের এই সময় দাঁড়িয়ে আমরা যখন ইউক্রেন সংঘাতের 4 বছর পূর্তি বিশ্লেষণ করছি, তখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে বেড়ে চলা অসন্তোষ। যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাত কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং এর সবচেয়ে বড় প্রভাবটি গিয়ে পড়ে দেশের অর্থনীতির ওপর। সংঘাতের শুরুতে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন অনেকেই ধারণা করেছিলেন যে রাশিয়ার অর্থনীতি হয়তো খুব দ্রুতই ভেঙে পড়বে। কিন্তু প্রথম কয়েক বছর রাশিয়া তাদের তেল ও গ্যাস রপ্তানির দিক পরিবর্তন করে এশিয়া, বিশেষ করে চীন এবং ভারতের বাজারের দিকে মনোযোগ দিয়ে সেই প্রাথমিক ধাক্কা বেশ সফলভাবেই সামলে নিয়েছিল। তবে 4 বছর পর এসে দীর্ঘমেয়াদী একটি ওয়ার ইকোনমি বা যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনার প্রকৃত চিত্র এখন স্পষ্ট হতে শুরু করেছে। দেশের মোট বাজেটের একটি বিশাল অংশ যখন কেবল সামরিক খাতেই ব্যয় করতে হয়, তখন স্বাভাবিকভাবেই শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অবহেলিত থেকে যায়। বর্তমানে রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি আরেকটি বড় সংকট হল চরম শ্রমিক সংকট। বিপুল সংখ্যক কর্মক্ষম তরুণ সামরিক বাহিনীতে যুক্ত হওয়া এবং অনেকেই দেশ ত্যাগ করার কারণে রাশিয়ার শিল্প কারখানা, প্রযুক্তি খাত এবং কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের আজকের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে চমকপ্রদ আলোচনার বিষয় হল কিভাবে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পুরো চিত্র বদলে দিচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি প্রতিটি বড় সংঘাত সামরিক কৌশলে নতুন নতুন প্রযুক্তির জন্ম দেয়, আর বর্তমান সময়ের এই সংঘাতটি বিশ্বব্যাপী সামরিক রণকৌশলকে পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করিয়েছে। ড্রোন প্রযুক্তির ব্যবহার এর আগে আমরা অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু ইউক্রেনের ড্রোন যেভাবে একটি নিয়মিত এবং প্রধান আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তা সত্যিই নজিরবিহীন। কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি অত্যাধুনিক ট্যাঙ্ক বা সাজোয়া যানকে ধ্বংস করতে মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোনই যথেষ্ট হচ্ছে। এটি সামরিক ব্যয়ের সমীকরণে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। এর সাথে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হচ্ছে, তখন এর ধ্বংসক্ষমতা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বহুগুণ বেড়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে যখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিংয়ের কারণে ড্রোনের সাথে অপারেটরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এআই চালিত ড্রোনগুলো নিজেরাই তাদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আক্রমণ পরিচালনা করতে সক্ষম হচ্ছে। এই স্বয়ংক্রিয় প্রযুক্তি মানুষের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তাকে কমিয়ে আনছে, যা ভবিষ্যতের যুদ্ধগুলোর জন্য একটি বড় সতর্কবার্তাও বটে। এই পুরো প্রক্রিয়ায় ইন্টারনেট যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেখানেই যুগান্তকারী ভূমিকা পালন করছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা।